আমাদের মহাপাতের শরবত। প্রথমে আমি ১ কাপের মতো দুধ নিয়েছিলাম। এখানে ফ্রেশ দুধ নিলে ভালো হয়। আমার কাছে ফ্রেশ দুধ ছিল না বলে আমি একটা দানু পাউডারের মধ্যে ১ কাপের মতো দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আপনি এখানে ফ্রেশ দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি একটা ক্রিমি টেক্সচার আসবে। এখানে আমি ২ টেবিল চামচের মতো রূহ আফজা মিক্স করেছি এবং খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এরপর আমি ২ টেবিল চামচের মতো সুগার অথবা চিনি ইউজ করেছি। এখানে আপনি চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। এটা খেতে কিন্তু খুব বেশি মজা হবে। এখানে বেশিরভাগ মানুষ চিয়া সিডস ইউজ করে, বাট আমি আজকে চিয়া সিডস প্রেফার করছি না, কারণ আমি একটু লাইট রাখার চেষ্টা করছিলাম। এ তো হয়ে গেল আমাদের খুব ইজি ফিজি একটা মহাপাতের শরবত। এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করলে কিন্তু অনেক বেশি লিকুইড টেক্সচার আসবে। এতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। ইয়ামি অ্যান্ড ক্রিমি একটা লাচ্ছি, যা সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। লাচ্ছির দাম হওয়ার পেছনে কারণটা ঠিক আমি আজকে ডিসকভার করলাম, কারণ এখানে অনেক বেশি ক্রিমি হওয়ার জন্য ওরা ভ্যানিলা আইসক্রিম ইউজ করে এবং আরেকটা সিক্রেট জিনিস ইউজ করে, তা আজকে আমি শেয়ার করবো। হয়তো আমি ২ কাপ দুধকে এখানে জাল দিয়ে আমি 1.5 কাপ করে নিয়েছি এবং এখানে আমি ৩ টেবিল চামচের মতো এখানে ফ্রেশ দই ইউজ করেছি। দইটা অবশ্যই মিষ্টি হতে হবে। এখানে আমি ২ টেবিল চামচের মতো ডানো পাউডার আর মিল্ক পাউডার ইউজ করেছি এবং ১ কাপের মতো এখানে আমি ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি, যার জন্য এমনটা ক্রিমি এবং ফোমি টেক্সচার আসে। এরপর ব্লেন্ড করার পর সব হয়ে গেল আমাদের ইয়ামি অ্যান্ড ক্রিমি একটা লাচ্ছি। আমার পেজে নতুন মাশাআল্লাহ। এই তো বেশ কয়েকটা দিন আগে তরমুজের দাম ছিল কেজি ৮০০ টাকা। এই স্বর্ণের দামেও তরমুজ কিন্তু অনেকে বেশি করে খেয়েছে, কিন্তু আমি অতটা বড়লোক না, তাই প্রেফার করে খাইনি। তাই আমি যখন তরমুজের দাম অল্প কিছুটা কমে এসেছে, তাই তখন চিন্তা করছি কেন না আজকে বানানো যাক তরমুজের লাচ্ছি। এখানে আমি ছোটো ছোটো করে তরমুজগুলি পিস করে নিয়েছি এবং ১ কাপের মতো পানি দিয়েছি, ১ চামচ দানু পাউডার এবং ২ চামচ দই এবং চিনি ইউজ করেছি এবং সব খুব ভালো করে ব্লেন্ড করার পর হয়ে গেল আমাদের মজাদার তরমুজের লাচ্ছি। এখানে আপনি চাইলে চিনিটা কম বেশি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন, এটা পুরোটাই আপনার ব্যাপার। এখানে বিলিভ মি, এটা যদি আপনার গেস্টকে সার্ভ করেন, সে অনেক বেশি খুশি হয়ে যাবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি শেয়ার করবো ডিম শাহি বরফি। এটা মোগল স্টাইলে তৈরি করা হয়, কারণ মোগলরা অনেক বেশি ঘি ইউজ করে এবং তারা অথেন্টিক ঘিটা ইউজ করে। এবং আমি ঘিটা নিয়েছি হালাল ফুড সার্ভিস থেকে। প্রথমে আমি একটা প্যানে ২ চামচের মতো ঘি নিয়ে নিলাম। এই রেসিপিটা আমরা খেতে খুব ভালো ঘি নিতে হবে। এখানে আমি 1 কাপের মতো স্যালমোলিনা অথবা সুজি নিয়ে নিলাম, যা আনটিল ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এই সময় আপনার চুলার ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, যাতে উপর থেকে পুড়ে না যায় বা লেগে না যায়, এবং একটা একটির সাথে যাতে বাইন্ড না হয়ে আসে তা খেয়াল রাখতে হবে। একদম সবগুলো ঝরা ঝরা থাকতে হবে। এবার এখানে আমি ২ কাপের মতো দুধকে ১ কাপের মতো করে নিয়েছি এবং 1/2 কাপের মতো চিনি দিয়েছি এবং একটা পাত্রে আমি ২টা ডিম নিয়েছি। ২টা ডিমগুলো ভেঙে নেওয়ার পরে আমি দুধের মিশ্রণের সাথে মিশিয়ে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমরা চুলার মধ্যে আমাদের মিশ্রণটা বসিয়ে দিব এবং চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখবো এবং চামচ দিয়ে খুব হালকা হালকাভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ক্রিমি টেক্সচার আসে। এবার আমরা গ্র্যাজুয়ালি আমাদের ১ কাপ ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে একসাথে না দিলে ভালো, কারণ একসাথে দিলে দলা পেকে যেতে পারে। তাই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব এবং খুব দ্রুত চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে আপনাকে নেড়ে নিতে হবে, যাতে এখানে ভিতরে একটাও দলা পেকে না যায়। এখানে দলা পেকে গেলে কিন্তু খেতে টেস্ট ভালো আসবে না। এবং উপর থেকে আমি আরও ১ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডার দিলে কিন্তু খাবার টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায় এবং অনেক ক্রিমি একটা টেক্সচার আসে এবং ২ মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। যখন দেখবেন এমন উঠে উঠে আসে, তখন আপনি কোনো একটা পাত্রে ঘি বা বাটার ব্রাশ করে নেবেন এবং উপর দিয়ে ঢেলে দেবেন আপনার পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে, এবং পছন্দ মতো শেপ দিয়ে খেতে নিতে পারেন। এখানে আমি একটি স্কোয়ার শেপে কাটার চেষ্টা করেছি এবং উপর দিয়ে পিসতে। আজকে আমি খুব একটা ইজি একটা ডেজার্ট শেয়ার করব। আমার হাতের কাছে যদি কিছু টোস্ট বিস্কিট বা কোনো পাউন্ড কেক থাকে, তাহলে আপনিও বানাতে পারেন এই ডিশ। কোনো রকম বেকিংয়ের ঝামেলা ছাড়া এই ডিশ তৈরি করা যায়। এখানে আমি সুগার সিরাপ করে দিলাম, সাথে আমার টোস্ট বিস্কিটগুলো ডিপ করে নিচ্ছি
একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সুগার সিরাপটা একটু গরম থাকা দরকার, বেশি না, মোটামুটি হাত দিয়ে ধরা যায় এমনটা হলে হবে। প্রথমে আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার টোস্ট বিস্কিটগুলো। এখানে চাইলে আপনি টোস্ট বিস্কুটের পরিবর্তে পাউন্ড কেক ইউজ করতে পারেন। এখানে আমি দুধের একটা মিক্সচার তৈরি করেছি, যা হচ্ছে আমি এক কাপ দুধকে হাফ কাপ করে নিয়েছি এবং এখানে আমি 1 চামচের মতো কাস্টার্ড পাউডার ইউজ করছি, সাথে 2 চামচ চিনি। আমি টোস্ট বিস্কিটগুলো চাইলে সাইডেও দিতে পারেন। এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কুসুম গরম আছে, একটু ধোয়া দেখা যাচ্ছে, কারণ এটা টোস্ট বিস্কিটটা সফট করতে সাহায্য করবে। আর পাউন্ড কেক হলে মোটামুটি ঠান্ডা হলেই হবে, তেমন গরম দরকার নেই। এবার আমি সাইড দিয়ে মিষ্টিগুলো সার্ভ করে দিচ্ছি। এখানে আমি মতিচুর লাড্ডুগুলো নিয়েছি সাইডে এবং মাঝখান দিয়ে আমি গোলাপ জামুন দিয়ে ডেকোরেশন করব। আমি আশা করি ঈদের দিন যে কোনো কেউ এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারবে। আমার পেজে নতুন হলে একটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। শুক্রিয়া এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। রোজা মোস্ট প্রবাবলি আর 2টা হয়তো 3টা হবে। আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করব এবং আমাদের আম্মু আব্বুর জন্য দোয়া। হচ্ছে ফ্রুট চাট। আজকে আমি শেয়ার করবো রাশিয়ান সালাদ, যেটা বাংলাদেশে কম পপুলার হলেও কিন্তু দেশের বাইরে খুব ভালো চলে। এর জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা এখানে বরফ হতে হবে না, কিন্তু চিল্ড হতে হবে। এখানে 1 কাপ হুইপ ক্রিমের সাথে হাফ কাপের মতো মায়োনিজ নিতে হবে এবং খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি ভাব চলে আসে। তবে কেকের মতো স্টিফ হতে হবে না, জাস্ট একটা ফোমি কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে। আপনার কাছে যদি বিটার না থাকে আপনি কাঁটা চামচ দিয়ে এভাবে নাড়তে পারেন। খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি টেক্সচার আসে এবং সামান্য পরিমাণে লবণ ইউজ করছি। তবে খেয়াল রাখতে হবে ফ্রুট সালাদের মধ্যে এখানে আমার বিট লবণ ইউজ করব না, নর্মাল যে লবণটা আমরা খাবারে খাই তাই ইউজ করব। এখানে 1 চামচের মতো আমি গোলমরিচ নিয়েছি। খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো ম্যাকারনি বয়েল করে নিয়েছিলাম, তবে খেয়াল রাখতে হবে ফুল বয়েল হতে হবে, কারণ আমরা এটা দ্বিতীয়বার কুক করব না। আপনি যদি ম্যাকারনি একটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি হাফ কাপ রেখেছি যেহেতু আমি 1 কাপের মতো ক্রিম নিয়েছি। সবগুলো দেওয়া শেষ হলে খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে একটা বাইটের মধ্যে আমাদের ক্রিমটা ঢুকে যায় এবং প্রয়োজন মতো যে ফ্রুটসগুলো আমরা পছন্দ করি তা দিতে হবে। প্রথমে আমি আপেল দিয়ে নিচ্ছি। আপেল কাটার জন্য একটা টিপস হচ্ছে, আপেল আমার কাটার সাথে সাথে পানি দিয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো, এতে কিন্তু আপেল খুব সহজে কালো হবে না। আপেল দেওয়ার পরে আমি সামান্য গ্রেপস দিয়ে দিচ্ছি, কিন্তু গ্রেপসটা মিষ্টি হলে খুব ভালো হয়। ইদানিং গ্রেপসগুলো একটু বেশি সাওয়ার বা টক হচ্ছে। এবার আমি চাট মশলা দিচ্ছি। বাইরের দেশে ওরা চাট মশলাটা ইউজ করে না, যেহেতু আমরা একটু স্পাইসি লাভার তাই আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার হচ্ছে কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক ইউজ করছি। আপনি চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে সুগার ইউজ করতে পারেন। আপনার হাতের কাছে যে ফ্রুটস থাকুক না কেন আপনি তা ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ফ্রুটস থেকে যাতে পানি না ছাড়ে। আমি কিন্তু সবার লাস্টে কলা ইউজ করেছি, যেহেতু কলা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। সবগুলো ফ্রুটস দেওয়া শেষ হলে আমরা খুব ভালো করে নাড়তে হবে। আপনি এই মুহূর্তে 10 মিনিটের জন্য রেফ্রিজারেট করতে পারেন। এবং ফ্রুট সালাদের মতো আমি কিন্তু এখানে ডালিম হাফ পাক ইউজ করব, পরের পাক ইউজ করব আমি উপরে গার্নিশিংয়ের জন্য। এখানে আমি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টুটি ফুটি এবং ক্যাশনাট। টুটি ফুটি যেহেতু আমার কম পছন্দ তাই আমি খুব কম ইউজ করছি এবং বাদাম ইউজ করছি। আপনি চাইলে বাদামটা গুঁড়ো করে দিতে পারেন, তবে আমি পুরো করে দিয়েছি। এখানে বাদামের ফ্লেভারটা যখন কামড়ে আসে তখন খেতে কিন্তু খুব ভালো। এর মধ্যে যাকে আমরা ইসরায়েলি ফ্রুট সালাদ বলে থাকি, কিন্তু দেশের বাইরে এটাকে ফ্রুট ক্রিমি সালাদও বলে থাকে, অনেকে এটাকে ফ্রুট চাটও বলে থাকে। যার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে 1 কাপের মতো টক দই এবং হাফ কাপের মতো মায়োনিজ। বাংলাদেশে যেহেতু গ্রিক ইয়োগার্ট অ্যাভেলেবেল নাই, তাই আমরা নর্মাল যে টক দইটা হয় সেটা দিয়ে ইউজ করেছি। এখানে আপনি চাইলে মিষ্টি দই ইউজ করতে পারেন, কিন্তু টক দিয়ে এটা কিন্তু ফ্লেভার অনেক বেশি ভালো আসে। প্রথমে টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনি চাইলে এখানে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চাট মশলা ইউজ করেছি। এখানে চাট মশলাতে একটু কালো টাইপসের, তাই এই সালাদটা একটু কালো হয়ে যায়। আপনি চাট মশলা কেনার সময় গোল্ডেন কালারটা কেনার চেষ্টা করবেন।
এখানে সিক্রেটটা হলো বিট লবণ। এখানে আমি 1 চামচের মতো বিট লবণ ইউজ করেছি এবং 1 চামচের মতো কালো গোলমরিচ ইউজ করেছি এবং 1/4 কাপ এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনি চাইলে সুগার ইউজ করতে পারেন। এখানে 3টা জিনিস হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। একটা হচ্ছে কনডেন্স মিল্ক, আরেকটা হচ্ছে বিট লবণ, আরেকটা হচ্ছে মায়োনিজ। তবে এখানে খেয়াল রাখতে হবে যে ফ্রুটগুলো পানি ছাড়ে তা ইউজ করা যাবে না, যেমন তরমুজ। এখানে আমি আপেল, পাপাইয়া এবং কলা এবং ডালিম এবং গ্রেপস ইউজ করেছি। আপনার যে ফ্রুটগুলো বেশি পছন্দ আপনি তা ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এখানে যাতে পানি না ছাড়ে। এখানে আমি ডালিমটা 2টা ভাগে ইউজ করব। প্রথমে একসাথে মেশানোর কাজে আর কিছু রেখে দেব উপর দিয়ে গার্নিশ করার কাজে। এখানে সবগুলো মশলা ভালো করে মেখে নিতে হবে যাতে কোনোটা এক পাশে জমা বেঁধে না যায়। এখানে আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলাটা কিন্তু সবার লাস্টে অ্যাড করতে হবে, যেহেতু কলা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় এবং মিনিমাম 2 ঘন্টা ফ্রিজ করে মেহমানকে সার্ভ করতে হবে। নো বেক, তাই অনেক ইজি পিজি একটা রেসিপি। প্রথমে আমি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ওয়েল ফুড থেকে নিয়েছিলাম, যা হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো দুধ, দানো পাউডার এবং 2 চামচের মতো চিনি ইউজ করেছি। এখানে আমি হাত দিয়ে করে নেওয়াটাই বেটার। এর পর আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি যাতে ব্রাউন কালার হয়ে আসে লাচ্ছা সেমাইগুলো। প্রথমে আমি লাচ্ছা সেমাই ক্রাশ করাগুলো খুব ভালো করে দিয়ে দিলাম। এট দ্য টাইম চুলাটা অনেক লো ফ্লেম থাকতে হবে যাতে লাচ্ছা সেমাইগুলো লেগে না যায়। আপনি খুব কম আঁচের মধ্যে এটা নাড়াচাড়া করে আনটিল ব্রাউন কালার আসা পর্যন্ত রাখবেন। এরপর আমরা যেই পাত্রে সেট করব তা আগে থেকে ঘি বা বাটার দিয়ে গ্রিস করে নিব। আমি একটা ট্রান্সপারেন্ট সার্ভিং ডিশ নিয়েছি, তার মধ্যে প্রথম 1 লেয়ার লাচ্ছা সেমাইয়ের লেয়ার দিয়ে দিলাম এবং উপর দিয়ে আমি একটা কাস্টার্ড লেয়ার দিয়েছি। আমি জানি কাস্টার্ড সবাই তৈরি করতে পারে, তবুও আমি একদিন শেয়ার করব। আজকে ভিডিওটা বড় না হওয়ার জন্য কাস্টার্ড রেসিপিটা আমি শেয়ার করিনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব। এরপর কাস্টার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমি উপর দিয়ে লাচ্ছা সেমাইয়ের বাকি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে উপরের লেয়ারটা আমরা চেপে চেপে দেওয়া যাবে না, খুব আলতো হাতে উপর দিয়ে দিতে হবে যাতে লাচ্ছা সেমাইটা কাস্টার্ডের সাথে লেগে যায়। বেশি করে দিলে কিন্তু এটা দেবে যাবে। অলদো অনেক বেশি গরম পড়ছে, তবুও আশা করছি সবাই ভালো আছেন। এই গরমের মধ্যে ভয়েস ওভার দেওয়া একটু বেশি টাফ, কজ ফ্যান অফ রাখতে হয়, তাই আমি লাস্ট 4 থেকে 5টা দিন কোনো ভিডিও আপলোড করতেই পারিনি। আর এই রেসিপিটা হলো আমাদের রমাদান সিরিজের মধ্যে বিফ শর্মা বা বিফ র্যাপ। এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। হাতের কাছে যদি 4 থেকে 5 টুকরা গরুর মাংস থাকে তাহলে এই র্যাপটা কিন্তু খুব সহজে 10 থেকে 12টা তৈরি করা যায়। আমার কাছে এখানে 3 পিসের মতো গরুর মাংস ছিল, তাই আমি 3 পিস দিয়ে রেডি করেছি। আমার হাতের কাছে থাকা যে ভেজিটেবলগুলো থাকে তা দিয়ে তৈরি করতে পারেন, যেমন টমেটো, গাজর এবং পেঁয়াজ এবং স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের কলি। এখানে জাস্ট আমি একটা ম্যাগি মশলা এবং সামান্য লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে সটে করে নিয়েছি এবং গরুর মাংসগুলো আগে থেকে রান্না করা ছিল, লিফট ওভার। এখানে গাজরগুলো আমরা একটু ভালো করে সটে করবো যতক্ষণ পর্যন্ত একটা সফট ভাইব আসে। আপনারা ফ্রোজেন পরোটা ইউজ করতে পারেন এবং চাইলে বাসায় তৈরি করতে পারেন। এখানে আমি আম্মু ফ্রোজেন তৈরি করে রেখেছিল তা নিয়েছি। উপর দিয়ে আমি টমেটো সস গার্নিশ করে দিচ্ছি। আপনার কাছে যদি পিৎজা সস থাকে আপনি তাও দিতে পারেন, কিন্তু টমেটো সস আমাদেরকে বেশি প্রেফারেবল। আমি কম করে দিয়েছি কারণ আমি উপর দিয়ে যেহেতু ভেজিটেবল এবং বিফটা দেব, চেষ্টা করবেন বেশি করে দেওয়ার জন্য যাতে খেতে খুব বেশি মজা লাগে। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে উপর দিয়ে আমরা কিউকাম্বার আর শসা দিয়ে দেব। আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি আপনি খেতে পছন্দ না করেন। তারপর উপর দিয়ে আর একটু টমেটো সস দিয়ে দিলাম। টাইম টু রোল আওয়ার বিফ র্যাপ আর বিফ রোল। আপনি চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন, অথবা যদি ফয়েল পেপার না থাকে তাহলে টিস্যু দিয়ে র্যাপটা মুড়িয়ে নিতে পারেন, অথবা এমনি সার্ভ করতে পারেন। যে কোনো 1 ডিশ পার্টি বা এমনি হাই টি পার্টি কিন্তু এটা অনেক বেশি মজা। চাইলে বার্থডে পার্টিতে কিন্তু এবং এটা ছিল চিকেন রামেন স্টিক। তার জন্য আমাদের একটা চিকেনের সব লেগ পিস লাগবে। আপনার কাছে যদি সব লেগ পিস অ্যাভেলেবেল না থাকে তাহলে 2 হাড় মধ্যে একটা মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা হাড়গুলো আলাদা করে রাখতে পারেন।
এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা দিয়েছিলাম এবং কিছু কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়েছি। সাথে আমি ইউজ করেছি বাটার মিল্ক এবং বারবিকিউ সস এবং সয়া সস। এখানে আমি বাটার মিল্কটা তৈরি করেছি সামান্য দুধের মধ্যে একটা লেবু স্লাইস করে স্কুইচ করে দিয়েছি এবং 1 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। এবং এটা দিলে মাংসটা খুব বেশি নরম এবং টেন্ডার হয়। এবার আমরা সবগুলো ভালো করে ম্যারিনেট করে প্রায় 20 মিনিটের মতো চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। ঈদের সময় অনেক বেশি রাশ থাকার কারণে আমার 2টা ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি দেখাতে পারছি না। বাট সব কিছু প্রসেস করে ম্যারিনেট করার পর আমি 20 মিনিট সিদ্ধ করে নিলে মাংসগুলো খুব নরম হয়ে আসবে এবং হাড় থেকে আলগা হয়ে আসবে। এখানে আমরা হাড় থেকে মাংস আলাদা করার সময় কিছু অপরিষ্কার জিনিস থাকতে পারে, এগুলো আমরা খুব ভালো করে একদম ক্লিন করে নেব যাতে আমাদের মাংসটা একদম ফ্রেশ এবং হাইজিন হয়। মুরগির যে মাংসগুলো আমরা আলাদা করেছিলাম তা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অথবা কোনো একটা শিলপাত্রের মধ্যে বেটে নেব, জাস্ট একটা মিক্স ইন টেক্সচার আসার জন্য। এখানে আমি ছোটো ছোটো 2টা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি এবং পেঁয়াজগুলো আমি সামান্য তেলে ভেজে নিয়েছি, কারণ এটা আমি প্রায় 5 থেকে 6 দিনের মতো ডিপ ফ্রিজে রাখবো, তাই একটু ভেজে নিলে এটা নষ্ট হওয়ার চান্স থাকে না। সাথে আমি এখানে ধনেপাতা এবং চিলি ফ্লেক্স নিয়েছি এবং কিছু কাঁচামরিচ দিয়েছি, এতে কিন্তু টেস্ট একটু ব্যালেন্স হয়ে আসে। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এবার আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া ইউজ করেছি, সাথে আমি 1 চামচের মতো এখানে ম্যাগি মশলা এবং 1/2 চামচের মতো আমি এখানে ব্ল্যাক পেপার ইউজ করেছি। ব্ল্যাক পেপার মানে হলো কালো গোলমরিচের গুঁড়া, আপনি চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। এবং সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। আমার একটা প্লেটে হচ্ছিল না বলে আমি অন্য একটা প্লেটে ট্রান্সফার করে ভেজে নিয়েছিলাম। এবার আমি হাড়ের মধ্যে মাংসগুলো খুব ভালো করে সেট করে নিব। এবার একটা ময়দার মধ্যে কোট করে আমরা ডিমের মধ্যে একবার ডিপ করে খুব ভালো করে একটা কোটিং দিয়ে নিব। দেন আমরা একটা ব্রেড ক্রাম্বের মধ্যে এই পাশ ওপাশ গড়িয়ে নিব যাতে খুব ভালো করে বাইন্ডিং হয়ে আসে এবং ফ্রাই করলে এটা ছেড়ে না যায়। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে এবং খেতে কিন্তু খুব বেশি মজা এবং ইয়াম্মি। ফ্রাই করার সময় কিন্তু চুলার তাপটা একদম লো রাখতে হবে।